কম্পিউটার। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে প্যাকেজ, আজকে আমরা ইন্টারফেসটা দেখব। তো ইন্টারফেস হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি ছিল? এটা অসম্পূর্ণ ক্লাস, এর মধ্যে অ্যাটলিস্ট একটা অসম্পূর্ণ মেথড থাকতো, কিন্তু অনেক কিছুই সম্পূর্ণ থাকতে পারতো। ধরো সম্পূর্ণ একটা দুইটা মেথড আছে, ভ্যারিয়েবল আছে, কিন্তু একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। অ্যাটলিস্ট একটা থাকলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছিলাম। ইন্টারফেসটা হচ্ছে সবকিছুই অসম্পূর্ণ। মানে যদি কোনো ধরে নাও যে একটা ক্লাস আছে যেখানে সবকিছুই হচ্ছে অসম্পূর্ণ, সবকিছুই অ্যাবস্ট্রাক্ট, তাহলে সেই ক্লাসটাকে তখন আমরা ক্লাস বলবো না, তখন আমরা বলবো যে এটা ইন্টারফেস আসলে। ঠিক আছে? আর এখানে দেখো ইন্টারফেসের নর্মাল যে স্ট্রাকচারটা সেটা আছে। আমরা যদি একটু অ্যানোটেট করি, এইখানে দেখো যে এই যে প্রত্যেকটা মেথড, এই মেথডটা হচ্ছে ইনকমপ্লিট, কোনো বডি নাই, জাস্ট সেটার প্রোটোটাইপ আছে, রিটার্ন টাইপ আছে এবং এটার নেম আছে এবং ই আছে, কিন্তু এটা ইনকমপ্লিট। এবং এখানে তোমার সেমিকোলন দেওয়া, এবং এখানে তখন নামটার ক্লাস হবে না, এর নামটা তখন হবে হচ্ছে তোমার ইন্টারফেস। আর এখানে মেথডের আগে কোনো অ্যাবস্ট্রাক্ট লেখার দরকার নাই, যেহেতু সবকিছুই অ্যাবস্ট্রাক্ট, কাজে অ্যাবস্ট্রাক্ট আলাদা করে লিখতে হবে না। আর এটা যেহেতু ইনকমপ্লিট, এর কোনো ভ্যারিয়েবল থাকবে না নরমালি, কিন্তু যদি এরপরে কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে সেটা ফাইনাল বা তোমার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসেবে ট্রিটেড হবে। এবং ফাইনালটা ডিক্লারেশনে বলতে হবে না, কিন্তু অটোমেটিক্যালি এটা ফাইনাল হিসেবে চলে আসবে। আমরা প্র্যাকটিক্যালিও দেখবো এটা, আমরা আগে বই থেকে একটু দেখে নিই ডেফিনেশন গুলি, তারপরে আমরা কোডও দেখব। এইখানে দেখো, যেমন এইখানে আছে দেখো, এই নামটা হচ্ছে ইন্টারফেস, ক্লাস না, কল ব্যাক, এবং এর মধ্যে ধরো একটাই এরকম মেথড আছে যেটা হচ্ছে ইনকমপ্লিট। আমরা এখানে দেখো একটা ক্লাস যখন এক্সটেন্ড করবে, এখানে দেখো একটা ক্লাস যখন এক্সটেন্ড করবে, তখন ক্লাস হলে আমরা বলি এক্সটেন্ডস, আর ইন্টারফেস হলে আমরা যে টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্টস। দুটাই ইনহেরিট করবে, মানে দুটাই আসলে ইনহেরিট করবে, কিন্তু ক্লাসের ক্ষেত্রে আমরা শব্দটা ব্যবহার করতাম হচ্ছে এক্সটেন্ডস, আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইমপ্লিমেন্টস। মানে ওর মধ্যে যা কিছু আছে সবই ইমপ্লিমেন্ট করতে হবে, মানে সবই ওভাররাইট করতে হবে আসলে। স্যার, ইন্টারফেস ডিক্লেয়ারিং নিয়ে একটু কথা বলি। হ্যাঁ বলো। স্যার, জাভা কম্পাইলার কি অটোমেটিক স্যার পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে নিবে ইন্টারফেস কিওয়ার্ডের আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিবে। আমরা দেখবো, আমরা ওই তোমার কোডও দেখবো, একটু পরে আমরা কোডও দেখবো, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। অটোমেটিক সে ওই জিনিসটা করে নিবে, এবং ইন্টারফেস থাকা মানে সে ধরেই নিবে যে ওর ভিতরের যে মেথডটা সেটা অ্যাবস্ট্রাক্ট, সে ধরেই নিবে ওর মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেটা ফাইনাল। ও আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো এই যে এভাবে আমরা, মানে আমরা আসলে বলবো এভাবে, আমরা একটু পরে কোডও দেখবো যে ইমপ্লিমেন্টস এইটা, তারপরে যে ফাংশনটা থাকবে সেটাকে আমাদের এভাবে ওভাররাইট করে নিতে হবে। আর এখানে কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে যে আমরা ইন্টারফেসের আসলে কোনো নিতে পারবো না, অবজেক্ট নিতে পারবো না, কিন্তু আসলে রেফারেন্স নেওয়া যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই। এখানে কিছু আছে আমরা নিজেরাই দেখবো। আর পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন এখানে যেটা বলতেছে যে কোনো ক্লাস যখন একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে, সে যদি ওই ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলি আছে সবগুলিকে যদি সে ইমপ্লিমেন্ট না করে, মানে ওভাররাইড না করে, তাহলে ওই ক্লাসটাও কিন্তু কি হচ্ছে, অসম্পূর্ণ ক্লাস হয়ে যাবে, কারণ তার মধ্যে ওই অসম্পূর্ণ মেথডগুলি থাকবে, তখন সেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। সেটা বলছে এখানে। আচ্ছা, আমরা এখন একটু কোডে যাই, এখানে পরের নিয়মগুলি আছে।
শেয়ারে যাই, তারপরে আমরা হচ্ছে আমরা এখন ইক্লিপসে চলে আসছি, এটা দেখতে পাচ্ছ তো? আমরা প্রোগ্রাম উইন্ডোতে আসছি, এটা তো দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমাদের যে প্রজেক্টটা ছিল এখানে হচ্ছে 191 ডিবি, এখানে আমরা যাই। এই জায়গায় আমাদের গতদিন আমরা প্যাকেজ P1 এবং P2 এটা তৈরি করেছিলাম। আজকে আমরা এখানে আরেকটা প্যাকেজ নেই, একটু স্লো কাজ করছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্যাকেজ আজকে নেই, এবং এই প্যাকেজের নাম দেই হচ্ছে ইন্টারফেস। প্যাকেজের নাম দিলাম হচ্ছে ইন্টারফেস। এখানে যে ইন্টারফেস নামে আরেকটা প্যাকেজ তৈরি হলো, এটা আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম, এটা বন্ধ করে দেই, তোমাদেরকে আবার নতুন করে দেখাই। আচ্ছা, এই ইন্টারফেসের মধ্যে আমরা এখন একটা ক্লাস নেই, সেটা হচ্ছে আমরা নাম দেই ইন্টারফেস ডেমো। এটার মধ্যে আমরা মেইন ফাংশনও নিয়ে নিই। আচ্ছা দেখো, চলে এসেছে আমাদের প্যাকেজ ইন্টারফেস, এর মধ্যে আমাদের একটা ক্লাস আমরা নিয়েছি ইন্টারফেস ডেমো, এর মধ্যে মেইন ফাংশন। এখন আমরা এখানে একটা ইন্টারফেস আমরা তৈরি করব। ধরো ইন্টারফেস এক্স নিলাম, ঠিক আছে? এর মধ্যে আমরা একটা মেথড নেই, ধরো ডিসপ্লে নামে একটা মেথড নেই। ধরো একটা প্যারামিটার রিসিভ করে স্ট্রিং মেসেজ। এই হচ্ছে আমাদের একটা ইন্টারফেস এক্স, এর মধ্যে ধরো একটা মেথড আছে ডিসপ্লে নামে, এবং এটা হচ্ছে ইনকমপ্লিট, এর আগে অ্যাবস্ট্রাক্ট লেখার দরকার নাই। এখন মনে করো আমরা যদি একটা ক্লাসে ওটাকে ইনহেরিট করতে চাই, ধরো ক্লাস এ, এখন শব্দটা আসবে হচ্ছে ইমপ্লিমেন্টস, এক্সটেন্ড না, ইমপ্লিমেন্টস এক্স। আচ্ছা, এখানে দেখো, যখন আমি ওই ডিসপ্লে মেথডটাকে যখন আমি ওভাররাইড করি নাই, এখানে কিন্তু শুরুতে একটা এরর দেখাচ্ছে, মানে এই এররটা ততক্ষণ দেখাতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে এখানে ওভাররাইড না করব, মানে কমপ্লিট না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এখানে এরর দেখাতে থাকবে। আমি যদি এখন এখানে বলতাম যে অ্যাবস্ট্রাক্ট, তাহলে কিন্তু সে মেনে নিত। অ্যাবস্ট্রাক্ট মানে আমি বলতে চাচ্ছি যে এই ক্লাসটা ওটাকে ইমপ্লিমেন্ট করলাম ঠিকই, কিন্তু আমি আসলে এটা অ্যাবস্ট্রাক্ট। আমি চাইলে অন্য মেথড এখানে লিখতে পারি। আমি ধরো এখানে এর নিজস্ব একটা মেথড, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অন্য মেথড থাকতে পারে, ধর এরকম একটা মেথড লিখলাম। ধরো আমি এরকম একটা ক্লাসের মধ্যে এই ক্লাসের একটা মেথড লিখে রাখলাম, কিন্তু তবুও কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট, কারণ হলো ওই যে ডিসপ্লে মেথডটা কিন্তু ইন্টারফেস থেকে এখানে আসছে, কিন্তু সেটাকে কিন্তু আমি এখনো কি করিনি, আমি কিন্তু কমপ্লিট ওভাররাইড করিনি। কাজে আমি যদি এখনো এটাকে বলতে চাই যেটা পূর্ণাঙ্গ ক্লাস হিসেবে দাবি করতে চাই, সে কিন্তু মানবে না।
সে মানবে না, কারণ সে বলতেছে যে ওইটা তুমি কিন্তু এখনো করো নাই। এখানে আমি 10টা ফাংশনও যদি পূর্ণ করি, অনেক ভ্যারিয়েবল নেই, তবুও কিন্তু সে সেটা মানবে না, কারণ হচ্ছে আমার ক্লাসটা কিন্তু এখনো অ্যাবস্ট্রাক্ট অবস্থাতেই আছে, কারণ ওই ইনকমপ্লিটটা আমি এখনো কমপ্লিট করিনি। আমি এখন ওটা কমপ্লিট করি। তাহলে দেখো ওইখানে যে মেথডটা ছিল সেটাকে আমি কমপ্লিট করি, ওটা কপি করে নিয়ে আসি প্রোটোটাইপটা। এইটাকে এখন আমি ওভাররাইট করে ফেলি এখানে। এখানে ধরো একটা কিছু দেই, মেসেজটা রিসিভ করে ধরো মেসেজটাই প্রিন্ট করি এখানে। এখন ফাইন, এখন সে মেনে নিয়েছে যে না ঠিক আছে, এখন হলো তোমার এটা একটা পূর্ণাঙ্গ ক্লাস, কারণ যে ইন্টারফেসকে আমি ইমপ্লিমেন্ট করছিলাম তার মেথডটা এখানে ধরো যদি একটা না থেকে দুইটা থাকতো তাহলে দুইটাকেই কিন্তু তোমার করতে হতো, ঠিক আছে, সবগুলাকেই করতে হবে। ধরো দুটো আছে, একটা করলাম একটা করলাম না, তাহলে কিন্তু হবে না, কারণ ওই একটাই ইনকমপ্লিট থাকা মানে আমার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ততক্ষণও, ঠিক আছে। তাহলে এই ক্লাসের আগে যখন, হ্যাঁ বলো। স্যার এই ক্লাসের আগে যখন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করেছিলেন তখন হ্যাঁ, কিন্তু স্যার এররটা দেখাই নাই, এর কারণটা কি স্যার একটু বুঝলাম না। না কারণ ক্লাসটা ইনকমপ্লিট। ধরো এটা যখন তুমি করো নাই, এই যে এইটা যখন মনে করো নাই, এবার খেয়াল করো, এবার কিন্তু এরর দেখাচ্ছে তাই না? জি স্যার দেখাচ্ছে। এরর দেখাচ্ছে কারণ হচ্ছে এটা এখন একটা পূর্ণাঙ্গ ক্লাস না, কারণ হলো কি এর মধ্যে এই যে এই মেথডটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড না, এই জি স্যার মেথডটা অ্যাবস্ট্রাক্ট এই মেথডটা এর মধ্যে আছে, যেহেতু ইমপ্লিমেন্ট করেছে, ইমপ্লিমেন্ট মানে কিন্তু ওটা ইনহেরিট করছে কিন্তু আসলে ওভাররাইডিং হয়ে যাচ্ছে। না, ওভাররাইট কিন্তু এখন আমরা করিনি। আচ্ছা আমরা যখন এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট মানেও কিন্তু আসলে এখানে এক্সটেন্ড করছি আমরা আসলে, কিন্তু এখানে ইন্টারফেসের ক্ষেত্রে আমরা এক্সটেন্ড টার্মটা ব্যবহার না করে ইমপ্লিমেন্ট টার্মটা ব্যবহার করতে হয় ইন্টারফেসের ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু ইনহেরিট করেছি, এটা মানেও কিন্তু ইনহেরিট, ঠিক আছে। তাহলে আমরা যখন ইনহেরিট করলাম তখন এই মেথডটা এখানে তো চলে আসছে তাই না, এখানে যখন চলে আসছে তাহলে এখানে কিন্তু দেখো ইনকমপ্লিট এই মেথডটা আছে। তাহলে একটা ক্লাসের মধ্যে যদি কোনো ইনকমপ্লিট মানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে সে কি পূর্ণাঙ্গ ক্লাস হতে পারবে? না স্যার। পারবে না তাই না, সেই জন্যই সে এখানে আপত্তি জানাচ্ছে। সে বলতেছে যে তোমার এই ক্লাসটা তো পূর্ণাঙ্গ না। এখন আমি যদি বলি ভাই আমি দাবি করছি না পূর্ণাঙ্গ, আমি এটাকে সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট বলে দিলাম, আমি বললাম যে আমি এটাকে পূর্ণাঙ্গ দাবি করছি না, আমি অ্যাবস্ট্রাক্ট দাবি করছি যেটা অসম্পূর্ণ। এইবার সে মেনে নিছে। দেখো আমি যখন বলতেছি যে এটা অ্যাবস্ট্রাক্ট মানে এটা অসম্পূর্ণ, তাহলে আসলেই তো অসম্পূর্ণ, কারণ আমার মধ্যে তো এই যে এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে তাই না, কাজে জি আমার স্যার। ক্লাস আমার ক্লাসটা পূর্ণাঙ্গ না, আমার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট। সেই ক্ষেত্রে কি হবে, এই ক্লাসেরও কিন্তু কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, এই ক্লাসের অবজেক্ট তৈরি করা যাবে না। একে আবার যারা ইনহেরিট করবে তারা যদি ওই জিনিসটাকে প্রপারলি ওভাররাইট করে, প্রপারলি পূর্ণাঙ্গ রূপ দিতে পারে, তখন সেটা পূর্ণাঙ্গ ক্লাস হবে, ঠিক আছে। এই জন্যই আসলে অ্যাবস্ট্রাক্ট যখন তুমি দিচ্ছ তখন সে মেনে নিচ্ছে, কারণ এই ক্লাসটা অসম্পূর্ণ ক্লাস, যেহেতু এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে। তাহলে আমরা যদি সম্পূর্ণ করতে চাই এই ক্লাসটাকে, তাহলে ডেফিনেটলি ওই এই মেথডটাকেও সম্পূর্ণ করতে হবে, মানে ওভাররাইট করতে হবে এবং ফুল বডিটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি এই ফুল বডিটা লিখো, তুমি যে অ্যাবস্ট্রাক্টটা উঠায় দাও, সে তো এরর ধরছে। এখন তুমি এটা যেটা করো, এই যে ফুল বডিটা এখন লিখো, ওই অ্যাবস্ট্রাক্টের এই অ্যাবস্ট্রাক্ট এই যে ফাংশনটা ছিল সেটা তুমি ওভাররাইট করে ফুল বডিটা এখানে লিখো, তাহলে এটা ওভাররাইড হয়ে গেল, এটার একটা বডিও হয়ে গেল। এখন ফাইন, এখন তুমি পূর্ণাঙ্গ ক্লাস, এটা হচ্ছে এখন পূর্ণাঙ্গ ক্লাস, যেহেতু সে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে সে কি করেছে, সে হচ্ছে এখানে ওভাররাইড করে পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছে। আচ্ছা এখন দেখো আমি কিন্তু এখানে চাইলে আমি ই করতে পারবো, এটা অবজেক্ট নিতে পারবো, মানে আমি যদি এখন এ ক্লাসের একটা অবজেক্ট নেই, এ ক্লাসের যদি একটা অবজেক্ট নেই তাহলে সেটা সম্ভব। এখানে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবো, কারণ এখানে কোনো কনস্ট্রাক্টরই আমি যেহেতু লিখিনি, এ ক্লাসে ডিফল্টটা সাপ্লাই দিবে অটোমেটিক, অসুবিধা নাই।
এ ক্লাসের পরে ধরো আমি যদি এখন ওই যে ডিসপ্লেটাকে কল দেই এবং এখানে ধরো আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম, ধরো আমি বললাম হ্যালো, ওই এ না তো, সরি, অবজেক্ট এ। হ্যাঁ, এটা যদি করি তাহলে সুন্দরভাবে সে ওই যে ডিসপ্লেকে কল করবে, এই যে স্ট্রিংটা রিসিভ করবে এবং সেটা সে দেখাবে। তাহলে এখন যদি তুমি রান করো তাহলে ওইটা আসবে, হ্যালো আসবে। তাহলে এই হচ্ছে আমার মেথডের নিয়ম, যে মেথড যদি থাকে ইন্টারফেসের মধ্যে বাই ডিফল্ট এটা অ্যাবস্ট্রাক্ট, অন্য কোনো ক্লাস যদি ওটাকে ইনহেরিট করে মানে ইমপ্লিমেন্ট করে তাহলে অবশ্যই তাকে ওভাররাইট করে নিতে হবে, ফুল বডিটা লিখতে হবে, না হলে সে নিজেও অ্যাবস্ট্রাক্ট, অসম্পূর্ণ থেকে যাবে। পূর্ণ হতে গেলে তাকে তার পূর্ণ করতে হবে। আচ্ছা, এবার আসো যে যদি আমাদের এখানে কোনো ভ্যারিয়েবল থাকতো ইন্টারফেসের মধ্যে, তাহলেও বাই ডিফল্ট মনে করো ইন্টিজার তুমি এখানে লিখলা হচ্ছে আই। এবার দেখো ইন্টারফেসের মধ্যে আই লেখার সাথে সাথে কিন্তু ওটা ইটালিক হয়ে গেছে এবং সে এখানে একটা এরর দেখাচ্ছে, বলতেছে যে ব্ল্যাঙ্ক ফাইনাল ফিল্ড আই মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। তার মানে ফাইনাল ফিল্ড যেটা আই সেটা ইনিশিয়ালাইজ করা হয় নাই, তাই বলতে চাচ্ছে। তার মানে সে ধরেই নিচ্ছে ওটা ফাইনাল। এটাকে আমরা ফাইনাল বলি নাই, কিন্তু সে ইন্টারফেসের মধ্যে যেহেতু আছে সে ফাইনাল ধরে নিছে এবং এই জিনিসটাকে সে বলতেছে যে এটাকে ইনিশিয়ালাইজ করো, মানে ফাইনাল যেহেতু এটার একটা ভ্যালু তুমি দিতে হবে তোমাকে। তাহলে আমরা এভাবে রাখলে হবে না, নর্মাল ভ্যারিয়েবলের মতো আমাদেরকে এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। এবার দেখো সে ছেড়ে দিছে যে এটা একটা ফাইনাল ভ্যারিয়েবল এবং এটার মান হচ্ছে 5, এটা চেঞ্জ করা যাবে না এখানে কোথাও। তাহলে এখন আমরা যদি এই জায়গাতে এই জিনিসটা করতে চাই তাহলে দেখো আমরা এখানে মেসেজটা দেখালাম, এখানে আমরা ওইটাও প্রিন্ট করতে পারবো, আমরা আইটাও প্রিন্ট করতে পারবো। আইটাও এখানে অটোমেটিক ইনহেরিট হয়ে চলে আসবে। এ যেহেতু ওটাকে ইমপ্লিমেন্ট করছে তার মানে ওই ইনহেরিট হয়ে সবকিছু চলে আসবে। সে যেমন করে ওই ফাংশনটা এসেছে ঠিক তেমন করে ভ্যারিয়েবলটাও এখানে চলে আসবে। এখানে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে দেখো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে এটা হ্যালো প্রিন্ট হবে, আবার আয়ের মান 5 এটাও প্রিন্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে একদম বেসিক, মানে একটা ইন্টারফেস তৈরি করলে এই অবস্থা দাঁড়ায়, তার মধ্যে যা ফাংশন থাকে সবই অ্যাবস্ট্রাক্ট, যা ভ্যারিয়েবল থাকে সবই ফাইনাল, এবং এটাকে আমরা যখন ইনহেরিট করি তখন এক্সটেন্স না লিখে আমরা ইমপ্লিমেন্টস লিখি এবং ভেতরে যা কিছু আছে অসম্পূর্ণ যে ফাংশনগুলো আছে সেটাকে ওভাররাইট করে কমপ্লিট করতে হয়, আর এটা চেঞ্জ করা যায় না। এখন তুমি যদি মনে করো যে এখানে চেঞ্জ করবা, এটা চেঞ্জ করা সম্ভব না। আই কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আয়ের মান তুমি যদি মনে করো যে এখানে 10 দিবা, এটা কিন্তু হবে না কারণ ওটা ফাইনাল। আয়ের মানটা তুমি এমনি কনস্ট্যান্ট আকারে ব্যবহার করো, এরকম অনেকগুলা কনস্ট্যান্টের মান থাকতে পারে, তুমি এখানে ব্যবহার করো, ঠিক আছে, কিন্তু এটা আসলে ফাইনাল, এটা আর অ্যাসাইন করা যাবে না, চেঞ্জ করা যাবে না। কিন্তু ওটা ফাইনালের মানটা ধরো এখানে পাই দিলে একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, এটা তোমার কাজে লাগতে পারে, এটা তুমি প্রোগ্রামে এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা আবার একটু বইয়ে ফিরে যাই, আমরা একদম বেসিকটা এখান থেকে দেখলাম কোডিং এর মাধ্যমে। আমরা এখন বইয়ে আবার একটু ফিরে যাই। বইয়ে এখানে আরো কিছু নিয়ম কানুন আছে, যে বলতেছে যে ইন্টারফেসটা নরমাল ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য এখানেও আছে, এটাকেও ধরো এটাও নেস্টেড হতে পারবে, যেমন একটা ক্লাসের বাইরেও থাকতে পারবে, ক্লাস যেমন নেস্টেড হয়, একটা ক্লাসের মধ্যে একটা ক্লাস থাকে, ঠিক এটাও তোমার মানে নেস্টেড হতে পারে। যেমন এই যে এখানে ক্লাস, এই ক্লাস এর মধ্যে ধরো একটা ইন্টারফেস, এরকম হতে পারে। তারপর আমরা আরেকটা ক্লাস থেকে যেভাবে ইমপ্লিমেন্ট করার সময় আমরা এখন বলতে পারি এ ডট নেস্টেড ইফ, মানে এ ক্লাসের ভেতরে যেটা সেটা। এগুলো নর্মালি ব্যবহার হয় না কিন্তু এভাবে করা যায় আর কি, সেটা দেখাচ্ছে। মানে ক্লাসের প্রপার্টি গুলো সেটা হয়। এখন দেখো এখানে সুন্দর একটা এক্সাম্পল আছে, অ্যাপ্লাইং ইন্টারফেস, অ্যাপ্লাইং ইন্টারফেসেস। এখানে দেখো একটা ইন্টারফেস আছে হলো
ইন্টিজার স্ট্যাক নামে। ওই যে আমাদের স্ট্যাকের যে প্রবলেমটা ছিল সেইটাই আসলে এখন ইন্টারফেস দিয়ে করেছে, ক্লাস না দিয়ে। এটার মধ্যে কোনো ভ্যারিয়েবল নাই, জাস্ট ওই যে মেইন দুটো ফাংশন আছে, একটা হচ্ছে পুশ এবং একটা হচ্ছে পপ। আর এখানে আসলে যে জিনিসটা করতে চেয়েছে ওরা সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে তোমার ইন্টারফেস, এটাকে প্যারেন্ট হিসেবে ধরে এর দুটা চাইল্ড ক্লাস নিয়েছে ওরা, যেটা ওটাকে ইমপ্লিমেন্ট করবে এবং এই দুটো ফাংশনকে ইমপ্লিমেন্ট করবে। এবং এখানে দেখাইছে এই ফুল এক্সাম্পলে যে দুইটা ক্লাস দুই ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে। ধরো ফিক্সড স্ট্যাক একটা ক্লাস আছে, সে ফিক্সড ওয়েতে ইমপ্লিমেন্ট করবে। এর পরের পেজে দেখবা ডাইনামিক স্ট্যাক একটা আছে, সে ডাইনামিক ওয়েতে বা গ্রোয়েবল ওয়েতে সে ইমপ্লিমেন্ট করবে। আমি যদি বেসিক থিমটা আলোচনা করি, এখানে পাশে আমি একটু ছোট্ট ছবি এঁকে আমি তোমাদের সাথে জিনিসটা একটু আলোচনা করি। এখানে দেখো, আচ্ছা এখানে ইন স্ট্যাক হচ্ছে আমার একটা ইন্টারফেস, এর মধ্যে কি আছে, দুইটা ফাংশন আছে, পুশ আর পপ। ঠিক আছে, আর আমরা দুটা ক্লাস নিব, একটা হচ্ছে এই যে ফিক্সড স্ট্যাক, একটা হচ্ছে ডাইনামিক স্ট্যাক। এটাকে ইনহেরিট করব। উদ্দেশ্য হলো দুইটাতে দুই ভাবে, যেমন আমরা গতদিন ওই যে দেখেছিলাম আরেকটা জিনিস, আমরা যখন ইনহেরিটেন্স পড়েছিলাম যে ফিগার একটা ক্লাস ছিল, ওর মধ্যে এরিয়া ছিল, রেক্ট্যাঙ্গেল একভাবে ডিফাইন করেছিল, ট্রায়াঙ্গেল একভাবে ডিফাইন করেছিল। এখানেও দেখবা যে দুইটা দুই ভাবে ইমপ্লিমেন্ট করবে। দুইটাই ওকে হচ্ছে আসলে এক্সটেন্ড করছে, এও এক্সটেন্ড করছে, এও এক্সটেন্ড করছে, দুইটার নাম আলাদা। এটা ধরো আমাদের এই যে এখানে যেটা ইন স্ট্যাক, এটা একটা ইন্টারফেস। ইন স্ট্যাক এটা হচ্ছে একটা ইন্টারফেস, এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হচ্ছে তোমার পুশ আছে আর পপ আছে। পুশ আছে, এটা ধরো ইন্টিজার আই ধরলাম একটা কিছু, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট, পপটাও অ্যাবস্ট্রাক্ট, এই দুটো আছে এর মধ্যে। এখন এটার নাম হচ্ছে তোমার ধরো ফিক্সড স্ট্যাক, আর এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম ডাইনামিক স্ট্যাক। এটা ধরো ফিক্সড স্ট্যাক, এটা হচ্ছে ডাইনামিক স্ট্যাক। ঠিক আছে, এখন উদ্দেশ্য হচ্ছে কি দেখো, ফিক্সড স্ট্যাক হচ্ছে এটাকে যখন ইমপ্লিমেন্ট করবে তখন সে এই দুটো ফাংশন পাবে। সে হচ্ছে এই পুশটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, যে ফিক্সড মানে এখানে ধরো আয়ের মানটা প্রথমে যদি আমি 10 দিয়ে দেই, তাহলে এই স্ট্যাকটা 10-এ ফিক্সড হয়ে যাবে, মানে 10টা আইটেম সর্বোচ্চ পুশ করা যাবে, এরপরে আর পুশ করা যাবে না। ডাইনামিকটা এটাকে এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে শুরুতে আমি যা দিব, শুরুতে যদি আমি 10 দেই, পরে যদি 10 এক্সিড করে 11-তে যায়, তখন সে এই আগের সাইজটাকে দ্বিগুণ করে নিবে, মানে 10 থেকে 20 করে নিবে। আবার 20ও যদি এক্সিড করে, তখন সে 20 থেকে 40 করে নিবে, মানে এভাবে সে গ্রো করতে থাকবে, কখনোই সে ওভারফ্লো বলবে না। আর এখানে হচ্ছে ইনিশিয়াল যে সাইজটা থাকবে সেটা ফিক্সড, যখন এটা ক্রস করে যাবে তখন সে বলবে যে আর জায়গা নাই। তাহলে দুইজন দেখো দুই ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে, সেই জিনিসটা এখানে দেখাইছে। এখানে শুরুতে দেখো যে এই যে ফিক্সড স্ট্যাক ও হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে ইন স্ট্যাককে, যে আমাদের ইন স্ট্যাক হচ্ছে এর মধ্যে পুশ আর পপ আছে। এগুলো ধরো সে এখানে কোনো ভ্যারিয়েবল নাই, সে ভ্যারিয়েবল গুলা নিয়ে নিল, একটা অ্যারে নিল, একটা অ্যারে নিল, তারপর টপ অফ স্ট্যাক। আমাদের নর্মাল ভ্যারিয়েবলে যেটা থাকে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, ওই সাইজ যেটা ইনিশিয়ালি সে রিসিভ করবে সেই সাইজ অনুযায়ী অ্যারেটা সে তৈরি করে নিচ্ছে, তারপরে টপ অফ স্ট্যাককে -1-এ রাখছে, আগে যা ছিল তাই। মেইন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেখো এই যে পুশ ফাংশনটা সে যখন ইমপ্লিমেন্ট করছে, মানে ওভাররাইট করছে পুশ ফাংশনটা, তখন তার সিস্টেমটা হচ্ছে আগের মতো আমরা যেটা ব্যবহার করেছি, যে সে দেখবে যে এটার লেন্থ কতখানি। যদি লেন্থের পরিমাণ পর্যন্ত সে পৌঁছে যায়, তখন সে বলে দিচ্ছে যে স্ট্যাকটা ফুল, আর জায়গা নাই। আর না হলে সে কি করছে, এটাকে টপ অফ স্ট্যাককে বাড়াচ্ছে এবং আইটেমটা রাখছে। তার মানে এর ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে ফিক্সড। আমি শুরুতে যে সাইজটা বলে দিচ্ছি, এই সাইজ অনুযায়ী আমার যে আসলে তৈরি হচ্ছে অ্যারেটা, এই অ্যারের সাইজ পর্যন্ত আসলে পুশ করা যাবে। এটা যদি 5 হয় 5টা করা যাবে, 10 হলে 10টা, মানে যে কয়টা হবে সে কয়টা করা যাবে।
আর ডাইনামিক স্ট্যাকটা পরের পেজে আছে। ডাইনামিক স্ট্যাকটা দেখো, ডাইনামিক স্ট্যাকটা হচ্ছে যে তোমার সে গ্রো করে নিবে, সেটা আমরা দেখতেছি পরের পেজে। এখানে আমরা ফিক্স স্ট্যাকের পুশটা দেখলাম, এই পুশটাই হচ্ছে দুই জায়গায় আলাদা। ওইখানে আমরা ইনহেরিটেন্স চ্যাপ্টারে যেমন দেখেছিলাম যে এরিয়াটা আলাদা, ট্রায়াঙ্গেলের জন্য এরিয়ার ফর্মুলা আলাদা, রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়ার ফর্মুলা আলাদা, এবং নিজেরা ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে তারা ইমপ্লিমেন্ট ওইভাবে করে নিয়েছিল, ওভাররাইড করে নিয়েছিল। এখানে একই রকম ভাবে পুশটাকে দেখো দুই ভাবে ওভাররাইড করে নিবে। এটা গেল হচ্ছে এই জিনিস। আমি যদি একটু পরের পেজে যাই, এই ছবিটা থাকুক, আমি জাস্ট এইগুলাকে একটু ইরেজ করে দেই, পরের পেজে যাই। এই পরের পেজে আসো, পরের পেজে দেখো এখানে পপটা আগের মতোই, পপটা কোনো পরিবর্তন নাই, যে যদি 0-এর চেয়েও কম হয় তাহলে কোনো কিছু নাই, এটা হচ্ছে এমটি, আর না হলে সেখানে রিটার্ন করবে। এখন এই যে তোমার ফিক্স স্ট্যাকের দুটো অবজেক্ট তৈরি করলো, মাই স্ট্যাক 1 ধরো 5 ঘরের, মাই স্ট্যাক 2 ধরো 8 ঘরের। এটা 5 ঘর মানে এটা 5 ঘর 5টাই এখানে পুশ করা যাবে, এর বেশি পুশ করা যাবে না। এটা 8টা মানে 8টাই করা যাবে। পরে আবার তুমি পপ করে এটা দেখায় দাও। এটা হচ্ছে ফিক্স স্ট্যাকের অবজেক্ট এগুলা, ঠিক আছে। এখন আমরা যদি ডাইনামিক স্ট্যাকেরটা দেখি, এরপরেই আছে ডাইনামিক স্ট্যাকেরটা যদি দেখি, এই যে ডাইনামিক বা গ্রোয়েবল স্ট্যাক, এই জায়গাটা দেখো, এই যে ডাইনামিক স্ট্যাক সেও কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে ওই যে ইন স্ট্যাককে। পুশ আর পপ সে পেয়ে গেল, এখন ভ্যারিয়েবল গুলা নিল, এখানে সাইজ একটা ইনিশিয়াল একটা সাইজ সেও পাবে, সেই সাইজ অনুযায়ী সে প্রথমে অ্যারেটা তৈরি করবে। এই পুশ ফাংশনের এখানে দেখো, পুশ ফাংশনটা সে কিভাবে ওভাররাইড করছে, সেও ওই জিনিসটা চেক করবে যেটা ম্যাক্সিমামে পৌঁছে গেছে কিনা। ফিক্সড স্ট্যাক যেমন ম্যাক্সিমামে পৌঁছে গেলে বলতেছিল যে ওভারফ্লো আর জায়গা নাই, এ কি করতেছে দেখো, ম্যাক্সিমামে পৌঁছে গেলে নতুন একটা অ্যারে তৈরি করতেছে, যেটার সাইজ হবে হচ্ছে বর্তমান সাইজের দ্বিগুণ পরিমাণ। এরপরে সে কি করতেছে, ওই জায়গাতে সে বর্তমান অ্যারের গুলা সে কপি করে নিচ্ছে। মনে করো ফর এক্সাম্পল আমাদের ক্লাসে এখন 30 জন আছে স্টুডেন্ট, 30টা সিট আছে, তাহলে 30 জনের বেশি তার বসতে দেওয়া যাবে না। এখন যদি ফিক্সড ইমপ্লিমেন্টেশন হয় তার মানে হচ্ছে যে আরেকজন বাড়তি আসলে আমরা বলবো যে ভাই আর জায়গা নাই, সরি। আর যদি এটা ডাইনামিক ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কি করতে হবে, আমরা অফিসের কাছে বলবো যে আমাদেরকে আরেকটা রুম দাও যেটা এটার সাথে বড়। অফিস ধরো আমাদেরকে এর দ্বিগুণ পরিমাণ একটা জায়গা দিল, মানে 60 জন বসতে পারে এরকম একটা জায়গা দিল। তখন আমাদের কি করতে হবে, আগে এই 30 জনকে ওখানে নিয়ে যাইতে হবে, যে 1 নম্বরে বসে আছে তাকে 1 নম্বরে, 2 নম্বরকে 2 নম্বরে, এভাবে 30 জনকে ওখানে প্রথমে নিয়ে গেলাম। এরপরে 31 নম্বর যার ওখানে জায়গা হচ্ছিল না, তাকে, এখন তো জায়গা এখানে 60টা হয়ে গেছে, তখন তাকে ওই 31 নম্বরে বসাই দিতে হবে। এখানেও বিষয়টা তাই দেখো, যে শুরুতে আমার স্ট্যাকে যে কয়টা আছে, ডিরেক্ট আমি ওই যে টেম যেটা করলাম, টেমটাকে আমি এখানে কি করলাম, টেম্পে আমি কপি করে নিচ্ছি, স্ট্যাকের এই জিনিসটাকে এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখন পরবর্তী যেটা আসলো সেইটা এখন আমি করে ফেলতে পারি। আগে আমি আগের গুলাকে সরাই নিলাম, ওইখানে স্ট্যাক আই থেকে টেম্প আই সরাই নিলাম। এরপরে দেখো যে এটা সরাই নিলাম, সরাই নেওয়ার পরে এর পরের কাজটা কি করছি, এইবার কিন্তু যে নতুন যেটা আমি তৈরি করলাম, স্ট্যাক যেটা নতুন তৈরি করলাম, মানে টেম্পে যে নতুনটা তৈরি করলাম, স্ট্যাক কিন্তু আর আগের জায়গায় থাকবে না, ওইখানে চলে যাবে। স্ট্যাক এখন ওইখানে ওই ওই নতুন অ্যারেটাকে পয়েন্ট করবে, ঠিক আছে। তার মানে স্ট্যাক এখন নতুনটা হয়ে গেল, আগে এখানে ধরো 10টা ছিল, এখন ওই 20টাতে চলে গেল। এইবার তো ওর 20টা জায়গা আছে, এখন এই যে তাহলে যেটা ওভারফ্লো হচ্ছিল আগে সেই জিনিসটা এখানে বসায় দিবে। আর যদি ওভারফ্লো না হয় তাহলে তো শুরু থেকে ওইটা জায়গায় আছে, আগে থেকে জায়গা বাড়াবে এবং বসাবে। আর পপটা আগের মতোই, সে দেখবে যে কোনো মানে এলিমেন্ট আছে কিনা, না থাকলে আন্ডারফ্লো বলবে, আর যদি থাকে তাহলে ওইটাকে রিটার্ন করবে। এইবার দেখো ডাইনামিক স্ট্যাকের যদি আমি এই যে এখানে অবজেক্ট নেই, এখানে আছে হলো তোমার
দুইটা অবজেক্ট নিছি, একটা নিছি হচ্ছে 5 ঘরের, একটা নিছি হচ্ছে 8 ঘরের। যদি এটা 5 ঘরের নিছি, এখানে আমি পুশ করতেছি কয়টা, 12টা। তার মানে ধরো ওই যে 6 নাম্বার যখনই আসবে তখন 5 থেকে 10 হয়ে যাবে। আবার কি হবে, 10-এর জায়গায় যখন 11 আসবে তখন আবার সেটা 10 থেকে 20 হয়ে যাবে। এইভাবে আসলে সে দ্বিগুণ করতে থাকবে। এখানে 12টা দেওয়া হয়েছে, এখানে 8টার জায়গায় 20টা দেওয়া হয়েছে। পরে যে কয়টা পুশ করছো সেই কয়টা আবার পপ করে নিতে পারবা। এটা হচ্ছে ডাইনামিক স্ট্যাক। এখন আমরা মনে করো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা করেছিলাম, যে প্যারেন্ট ক্লাসের কোন রেফারেন্স আসলে কি করতে পারে, চাইল্ড ক্লাসের অবজেক্টকে কিন্তু পয়েন্ট করতে পারে। এই জন্য দেখো আমি এই ছবিটা রেখে দিছি, এই জিনিসটা আমি এখন দেখাবো তোমাদের। যে এই যে আমাদের প্যারেন্ট তো এখন আমার ক্লাস না, এখন হচ্ছে আমার ইন্টারফেস। কিন্তু আমরা জানি ইন্টারফেসেরও কি হয়, ইন্টারফেসেরও আমরা কিন্তু মানে ইয়া নিতে পারি, রেফারেন্স নিতে পারি। এখন ইন্টারফেসে যদি আমরা একটা রেফারেন্স এখানে নেই, তাহলে সে কিন্তু এই দুটাকেই পয়েন্ট করতে পারবে। যখন এটাকে পয়েন্ট করবে, ফিক্সড ট্যাগকে যখন পয়েন্ট করবে, তখন ফিক্সড ট্যাগের মধ্যে যে পুশ আছে সেটাকে সে রান করবে। আবার যখন সে ডাইনামিক স্ট্যাককে পয়েন্ট করবে, তখন ডাইনামিক স্ট্যাকের মধ্যে যে পুশ আছে সেইটাকে সে রান করবে। এখন দেখো এখানে যে এই জিনিসটা নেওয়া হয়েছে, তোমার এই যে ইন স্ট্যাকের জাস্ট একটা কি নেওয়া হয়েছে, এর একটা রেফারেন্স নেওয়া হয়েছে। আর ডাইনামিক স্ট্যাকের একটা অবজেক্ট নেওয়া হয়েছে যেটার হচ্ছে সাইজ 5, ফিক্সড স্ট্যাকের একটা অবজেক্ট নেওয়া হয়েছে যেটার সাইজ হচ্ছে 8। এখন তোমার এই যে আমি এখানে এটা লিখি, মাই স্ট্যাক ধরো এটার নাম, এটা লিখি এখানে, এটার নাম হচ্ছে মাই স্ট্যাক। মাই স্ট্যাক এটা হচ্ছে একটা রেফারেন্স কার, এই রেফারেন্সটা হচ্ছে এই যে প্যারেন্ট ক্লাসের। এখন এর ক্ষমতা আছে কি, এর ক্ষমতা আছে হচ্ছে সে এটাকেও পয়েন্ট করতে পারবে, ওটাকেও পয়েন্ট করতে পারবে। যাকে যখন তুমি অ্যাসাইন করাবো সে তাকে পয়েন্ট করবে। প্রথমে দেখো সে কাকে পয়েন্ট করাচ্ছে। প্রথমে দেখো আমরা পয়েন্ট করতেছি মাই স্ট্যাক ইজ ইকুয়াল টু ডিএস, মানে এই যে ডাইনামিক স্ট্যাকের যে অবজেক্ট সেটাকে প্রথমে সে পয়েন্ট করছে। সে যে এটাকে পয়েন্ট করছে, মানে এই অবজেক্টটাকে পয়েন্ট করছে। এই অবজেক্টটাকে যদি পয়েন্ট করে, তাহলে এখন তুমি যদি এখানে পুশটা কল করো, এই যে মাই স্ট্যাক ডট পুশ, সেটাকে যদি কল করো, তাহলে এই ডাইনামিক স্ট্যাক ক্লাসের মধ্যে যে পুশ আছে সেটাকে সে এক্সিকিউট করবে। তার মানে ওই যে 5টা যদিও ঘর আছে এখানে, তবু দেখো 12টা সে পুশ করতে পারবে, মানে যখন প্রয়োজন হবে বাড়ায় নিবে। ঠিক আছে। আর একইভাবে দেখো এবার আবার সে পয়েন্ট করতেছে কোথায়, এবার পয়েন্ট করতেছে সে ফিক্সডটাকে পয়েন্ট করতেছে। এবারে ফিক্সডটাকে যদি পয়েন্ট করে, তাহলে দেখো এই সে আর এখানে নাই, সে এখন চলে গেল হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যখন পয়েন্ট করতেছে, তখন দেখো সে আসলে মাই স্ট্যাক ডট পুশ যখন বলবে, তখন এই ফিক্সড স্ট্যাকের মধ্যে যে পুশ আছে সেইটাকে সে এখন এক্সিকিউট করবে। এখানে যদি ক্লাসের নাম আছে, আমি মানে এই পরবর্তী এক্সাম্পলে তোমাকে ধরে নিতে হবে যেখানে অবজেক্ট আসলে অবজেক্ট তৈরি হয়েছে। তো সে এখন তোমার ওখানে জায়গা 8, 8টাই করতে পারবা, 8টার বেশি আর করতে পারবা না। একটু পরে দেখুন, এটা তো যতবার খুশি তুমি এই দুটার মধ্যে সুইচ ব্যাক এন্ড ফোর্থ করতে পারো। একটু পরে তুমি যদি মনে করে যে আবার ডাইনামিক্সটাকে পয়েন্ট করব, তাহলে আবার সে এখান থেকে এই জায়গা থেকে আবার ডাইনামিক্সটাকে চলে যাবে। আবার সে এই জায়গা থেকে মনে করো আবার সে ডাইনামিক্সটাকে চলে যাবে। এইবার হচ্ছে সে কি করবে, এইবার হচ্ছে সে পপ করবে। এইবার হচ্ছে সে পপ করবে এখানে, ওই যে 12টা পুশ করছিল 12টা পপ করবে। আবার একটু পরে ওইখান থেকে চাইলে আবার সে এইখানে আসবে, ওই জায়গা থেকে দেখো আবার সে এখানে আসবে। যতবার খুশি তুমি এটা করতে পারো, ওই একটা দিয়ে আবার সেখানে আসবে এবং এখানে এসে আবার সে এটা পপ করবে। 8টা এখানে পুশ করছে, 8টা পপ করবে। তাহলে এইভাবে ওই যে ডাইনামিক পলিমরফিজম যেটা আমরা মানে ই করেছিলাম, যে আমাদের প্যারেন্ট ক্লাস বা আমরা এখানে দেখলাম প্যারেন্ট রেফারেন্সও যদি হয়, মানে ইন্টারফেসও যদি হয়, ওইটার যদি আমরা একটা রেফারেন্স নেই, তাহলে আমাদের চাইল্ড যে ক্লাসগুলো আছে
সেইখানে আসলে যে কোনোটাকে খুশি পয়েন্ট করা যায়। আর আমরা যদি ওভাররাইডটা দুই জায়গায় দুই রকম ভাবে করি, তাহলে এখানে যখন যেটাকে সে পয়েন্ট করছে সেটার মতো করে আসলে সে ওইটাকে কল করতে পারবে। তো এই হচ্ছে এখানে এই সুন্দর এক্সাম্পলটা, স্ট্যাকের যে এক্সাম্পল সেটা ইন্টারফেস এবং এইভাবে দেওয়া হয়েছে আর কি, যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং ওভাররাইড করতে পারবো নিজেদের মতো। যেমন আমাদের ইনহেরিটেন্স চ্যাপ্টারে ওখানে ছিল যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ছিল, ওর মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এরিয়াটাকে দুই ভাবে করেছিলাম। আর এখানে দেখো ইনস্ট্যাকের মধ্যে এখানে আছে হচ্ছে পুশ এবং পপটাকে যদিও একই ভাবে করেছে কিন্তু পুশটাকে দুই ভাবে করেছে। আর এটার একটা রেফারেন্স নিয়ে আমি এখানে দুই জায়গায় পয়েন্ট করছি এবং এটা কল করছি। তো দেখো এখানে কারো কি কোনো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার, এটা বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা একটা মূল টপিক ছিল, তাহলে আমরা এরপরে আরো কিছু দু একটা ছোটখাটো টপিক আছে সেগুলো দেখি। এটা তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো যে ভ্যারিয়েবলের যে কথা বললাম, অনেক সময় এরকম হয় ভ্যারিয়েবল মানে ধরো কনস্ট্যান্ট, ধরো একটা ইন্টারফেসের মধ্যে অনেক ভ্যারিয়েবল আছে এভাবে, এটা ধরো ইয়েস নো মেবি এরকম ধরো কোনো একটা কোশ্চেন সিনারিতে এরকম আছে, এরকমও হতে পারে। আবার ধরো এটা ম্যাথ রিলেটেড হতে পারে যে সাইন কস ট্যান লগ অনেকগুলা কনস্ট্যান্ট মান দেওয়া আছে তোমার দরকার তোমার প্রোগ্রামে, তখন তুমি একটা ইন্টারফেসের মধ্যে সমস্ত ভ্যারিয়েবল গুলা রেখে ওটাকে তুমি যদি ইমপ্লিমেন্ট করো তাহলে সবগুলা কনস্ট্যান্ট তোমার প্রোগ্রামে চলে আসবে, তুমি ব্যবহার করতে পারবা। এরকম একটা অ্যাপ্লিকেশন আছে। তো এখানে দেখো আমাদের এই যে ইন্টারফেস এইটা এবং এইটার মধ্যে অনেকগুলো কনস্ট্যান্ট আছে। আমরা যদি আরেকটা ক্লাসের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে এই সবগুলো কনস্ট্যান্ট এখানে চলে আসবে। এটা কি হচ্ছে একটা কোশ্চেনারি টাইপের, যে আমরা একটা প্রবাবিলিটি নিব, এটা যদি 30-এর মধ্যে আসে সংখ্যাটা তাহলে আমরা বলবো ইয়েস, না হলে 30 থেকে 50-এর মধ্যে আসলে বলবো নো, না হলে মেবি, এইভাবে আসলে অনেকগুলো ভাগে ভাগ করছি। এবং এখানে দেখো একটা ক্লাস আছে র্যান্ডম নামে, এটা হচ্ছে বিল্ট ইন একটা ক্লাস। এটা এটা আছে কোথায়, দেখে ইউটিলিটির মধ্যে আছে, এটাকে ইম্পোর্ট করে নিয়েছে জাভা ইউটিলিটি র্যান্ডম। এটা হচ্ছে একটা, আমি যদি একটা অবজেক্ট তৈরি করি এবং নিউ র্যান্ডম এখানে নেই, তাহলে এখানে নরমালি এখানে আসে হচ্ছে এটা ডাবল একটা ভ্যালু আসে 0 থেকে 1 এর মধ্যে, তোমার ডাবল ভ্যালু আসে। যেমন ধরো এটা আসতেছে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এটা যদি ডাবল ভ্যালু আসে, ধরো এখানে আসলো হচ্ছে 0.67 এরকম একটা ভ্যালু আসলো, তাহলে এখানে দেখো এই যে র্যান ডট নেক্সট ডাবল বলতেছি, এই এটা বলা মানে কি হচ্ছে একটা ডাবল আসলো, ধরো এরকম একটা ডাবল আসলো র্যান্ডমলি, তাহলে এটাকে আবার 100 দিয়ে গুণ করার কারণ কি? 100 দিয়ে গুণ করার কারণ হচ্ছে ধরো এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কোন রেঞ্জে চলে আসবে 100-এর মধ্যে, ধরো এটা 67 হয়ে যাবে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে 67 হয়ে গেলে এই যে এখানে আমরা দেখতেছি যে প্রবাবিলিটি কত থেকে কতর মধ্যে আসলে আমরা কি বলবো সেই জিনিসটা এখানে আছে। তাহলে র্যান্ডমলি আমরা একটা সংখ্যা বের করতেছি, 100 দিয়ে গুণ করে ওই যে 100-এর মধ্যে রেঞ্জে নামতেছি ইন্টিজারে কনভার্ট করে। তারপরে আমরা এখানে কি বলতেছি, আমরা বলতেছি যে যে এটা প্রবাবিলিটি ধরো 30-এর মধ্যে হলে, মানে সংখ্যাটা যদি 30-এর মধ্যে হয় তাহলে আমরা বলবো নো। আমরা যদি সংখ্যাটা মনে করো ওই যে 60-এর মধ্যে হয় তাহলে আমরা বলবো ইয়েস, 75-এর মধ্যে হলে বলবো লেটার, 98-এর মধ্যে হলে বলবো সুন। এইরকম আর কি, মানে জাস্ট একটা ইয়া আর কি। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে দেওয়া হয়েছে এবং আরেকটা ক্লাসের মধ্যে যেটা অ্যান্সার দেওয়া হয়েছে যে তোমার যদি নো হয় তাহলে নো দেখাও, প্রিন্ট করা হয়েছে এই জিনিসটা, নো হলে নো দেখাও, ইয়েস হলে ইয়েস দেখাও, মেবি হলে মেবি দেখাও, এইভাবে মানে কনস্ট্যান্ট গুলোকে ইউজ করতে পারবো আমরা। এই এটা একটা অ্যাপ্লিকেশন যে তুমি বিভিন্ন জায়গায় করতে পারো ম্যাথ রিলেটেড। আবার দেখো ইন্টারফেস ক্লাস যেমন ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, ইন্টারফেসও ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারবে সেম টাইপের। একটা ইন্টারফেস এখানে আছে ধরো এ আছে, ইন্টারফেস এ আছে, এর মধ্যে দুইটা মেথড আছে ইনকমপ্লিট, আমি যদি ইন্টারফেস বি কে ওটাকে এক্সটেন্ড করি তাহলে কি হবে, সে ওই জিনিসগুলো পেয়ে যাবে, প্যারেন্টের এই দুটো মেথড পেয়ে যাবে, তার মানে এর মধ্যে 3টা মেথড হবে তখন, মেথড 1 2 3। এখন কোন ক্লাস যদি ওটাকে ইমপ্লিমেন্ট করে, বি কে ইমপ্লিমেন্ট করে, তাহলে বির মধ্যে কিন্তু আসলে 3টা মেথড আছে ইনকমপ্লিট, মেথড 1 2 3। কাজে মাই ক্লাসকে কমপ্লিট ক্লাস হতে গেলে কি করতে হবে, ওই 3টা মেথডকে এখানে ওভাররাইড করে কমপ্লিট করা লাগবে। এরকমও করা যায়, সেটা দেখাচ্ছে ক্লাসের মতো একেও একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেসকে এভাবে ইনহেরিট করে এক্সটেন্ড করতে পারে।
আচ্ছা, রিসেন্টলি একটা ভার্সন অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে তোমার ইসের মধ্যে ফ্রম জেডিকে 8 এই জিনিসটা অ্যাভেলেবল। ডিফল্ট মেথড আমরা এটা বলি। এটার কারণ হলো যে মনে করো একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের মধ্যে যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি দেখি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরো একটা ইন্টারফেস আছে, সেটাকে দুটা মেথড আছে বা একটা মেথড আছে, ওইটা ধরো কিছু ক্লাস ওটাকে এক্সটেন্ড করেছে বা ইমপ্লিমেন্ট করেছে ওইটাকে। কিছুদিন পরে তোমার মনে হলো যে আর একটা নতুন জিনিস ওখানে নতুন মেথড অ্যাড করা দরকার। নতুন মেথড যেই অ্যাড করবা সেই তো ওই জিনিসটা আসলে ওই ক্লাসগুলোর মধ্যেও চলে যাবে। তখন ওইটা যতক্ষণ না পর্যন্ত ইমপ্লিমেন্ট না করবে ততক্ষণ পর্যন্ত ওই ক্লাসগুলো কিন্তু কি হবে, এররের মধ্যে পড়ে যাবে, তাই না? যেমন এটা না, প্র্যাকটিক্যালি এটাই দেখো। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, এই মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ওই যে ইনস্ট্যাকের এক্সাম্পলটা এখানে আছে। মনে করো যে আমরা তো ইনস্ট্যাকের এটা দেখলাম যে এখানে দুইটা মেথড আছে, পুশ এবং পপ। ধরে নাও নিচের অংশটা এখন নাই। এখন অনেক ক্লাস এটাকে, যেমন আমরা দেখলাম যে ওইখানে দুইটা ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করেছে, একটা হচ্ছে ফিক্স স্ট্যাক, একটা ডাইনামিক স্ট্যাক। ধরো অনেক ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করে সেই ক্লাসগুলো চলতেছে। ক্লাসগুলো যখন ইমপ্লিমেন্ট করেছে তখন কি করেছে, এই ফাংশনগুলোকে তারা ওভাররাইড করেছে, ঠিক আছে? এখন মনে করো যে আজকে তোমার কাছে মনে হলো যে না, এখানে নতুন একটা মেথড অ্যাড করি, ক্লিয়ার নামে একটা মেথড অ্যাড করি। এই মেথডের মধ্যে কি থাকবে, আমি যদি এই মেথডটা কল করি, তাহলে একটু মিউট রাখো, শব্দ হচ্ছে যেখানে। আচ্ছা, তাহলে এটার উদ্দেশ্য কি হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে যে মনে করো এইটা ক্লিয়ারটা কল করলে পুরো স্ট্যাকটা ক্লিয়ার করে দিবে বা এরকম কিছু একটা। এটা যদি তুমি নতুন অ্যাড করো তাহলে দেখো যে ক্লাসগুলো অলরেডি এই দুটাকে ইমপ্লিমেন্ট করে নিয়ে চলতেছে সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু এটা চলে যাবে। আর আমরা জানি যে ইন্টারফেসের মধ্যে মেথড থাকলে সেটা থাকে হচ্ছে কি ইনকমপ্লিট। তাহলে এই ইনকমপ্লিট বডিটা যদি ওটার মধ্যে ঢুকে যায় তাহলে দেখো ওটা কিন্তু আবার এররের মধ্যে পড়ে যাবে। কিন্তু এটা কিন্তু ছিল না, এটা আমি নতুন অ্যাড করলাম। তাহলে এইভাবে নতুন যদি আমি অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে যে সুবিধাটা পরবর্তীতে দেওয়া হয়েছে যে আমি এরকম যদি ডিফল্ট নাম দিই ওটার, তাহলে আমি ছোট্ট একটা, যদিও ইন্টারফেসের মধ্যে বডি দেওয়া যায় না, তবুও ধরো এরকম ছোট্ট একটা বডি আমি দিয়ে দিতে পারি, যাতে এই ডিফল্ট এই বডিটা ওইখানে গিয়ে কাজ করে। মানে ধরো দুইটা ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করেছে, এই ডিফল্ট বডিটা দুটার মধ্যেই চলে গেল। এখন কারো দরকার যে এটাকে আমি ওভাররাইট করে এটাকে আমার নিজের মতো করে ডিজাইন করে নিব, সে ওইভাবে করে নিবে। আর যার দরকার নাই তার জন্য এটা এরর দেখাবে না, যেহেতু ছোট্ট একটা বডি আছে, ইনকমপ্লিট না, কাজে ওটা কিন্তু ওইভাবেই থেকে যাবে, ওখানে কোনো সমস্যা করবে না। তো এই জিনিসটা অ্যাড করা হয়েছে তোমার জেডিকে 8 থেকে। এটা মানে অ্যাডভান্স একটা ফিচার, আমাদের যদি লাগে আমরা ব্যবহার করতে পারি। আর এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স ইস্যু। এটা আমি একটু এটা একটু বোর্ডে আলাপ করতে হবে, মাল্টিপল ইনহেরিটেন্স। এবং এই জিনিসটা দেখো, আমি একটু শুরুতে যাই। শুরুতেই যে এখানে একটা ডিক্লারেশন আমি দেখাইছিলাম, এই যে এটা দেখো মাল্টিপল ইনহেরিটেন্সের, এটা যে একটা ক্লাস হচ্ছে একটা ক্লাসকে এক্সটেন্ড করছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে অনেকগুলো ইন্টারফেসকে। এই জিনিসটার কারণ কি, এটা মাল্টিপল ইনহেরিটেন্স, এটা আমরা এখন দেখব। আমরা একটু বোর্ডে যাই, আমরা তার আগে শেয়ারটা চেঞ্জ করি। এখানে দেখতে পাচ্ছ তো না পেইন্টের, এটা পেইন্টের উইন্ডোটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় আমি মাল্টিপল যেটা দেখাই, সেটা হচ্ছে এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মাল্টি লেভেল। তার মানে ধরো এই যে এটা হচ্ছে এ, এ থেকে মনে করো বি, বি থেকে আবার সি, এরকম তো আমরা দেখেছি, তাই না? এটাকে বলে হচ্ছে তোমার মাল্টি লেভেল। মানে মনে করো এইটা হচ্ছে ক্লাস এ, এইটা হচ্ছে ধরো ক্লাস বি,
এইটা হচ্ছে ধরো ক্লাস সি। এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার মাল্টি লেভেল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এই জিনিসটা আমরা অলরেডি চ্যাপ্টার 8 এ আমরা দেখে আসছি, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা আমরা দেখিনি সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মানে সেটা হচ্ছে এরকম যে ধরো একটা ক্লাস এখানে আছে হচ্ছে সি নামে একটা ক্লাস আছে, ওর ধরো মাল্টিপল প্যারেন্ট, মানে ধরো ফাদার আছে মাদারও আছে। এই যে এখানে ধরো একটা আছে, এটা ধরো ফাদার, এইটা ধরো মাদার। এইখানে ধরো একটা ক্লাস হলো এ, এখানে ধরো একটা ক্লাস হলো বি, আর ও নিজে মনে করো সি। এই জিনিসটা আমরা ওখানে দেখি নাই, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার, এই যে ওরা দুজনেই মনে করো ওর প্যারেন্ট। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার মাল্টিপল। এটা কিন্তু আমরা ইনহেরিটেন্স চ্যাপ্টারে দেখি নাই। এই জিনিসটা কিন্তু সি প্লাস প্লাসে আছে, জাভাতেও আছে, কিন্তু একটু লিমিটেড ওয়েতে, আমরা এখনই দেখব, ঠিক আছে? এই জিনিসটা তোমার সি প্লাস প্লাসে আছে যে এও একটা ক্লাস হতে পারবে, বিও একটা ক্লাস হতে পারবে, দুইটা ক্লাস ওর প্যারেন্ট হতে পারবে একসাথে। সি প্লাস প্লাসে আছে, কিন্তু জাভাতে এই জিনিসটাকে একটু রেস্ট্রিকশনের মধ্যে আনা হয়েছে। তারও একটা বিশেষ কারণ আছে। দেখো জাভার নিয়মটা হচ্ছে এরকম, যে আমরা একটু আগে বইয়ে যে ডিক্লারেশনটা দেখলাম, যে প্রবলেমটা আমি তোমাদেরকে আগে বলি। দেখো দুটাই যদি ক্লাস হয়, ধরো এটাও ক্লাস, মনে করো এটাও একটা ক্লাস, মনে করো বিটাও একটা ক্লাস, দুইটা ক্লাসই মনে করো ওর প্যারেন্ট, তাহলে কি প্রবলেমটা হতে পারে দেখো। ধরো দুটার মধ্যে একটা ফাংশন আছে, ধরো মনে করো এটার মধ্যে শো নামে একটা ফাংশন আছে। ক্লাস যেহেতু একটা কমপ্লিট বডি থাকতে পারবে, তাই না? এই ঠিক একই রকম ভাবে ধরো এখানেও একটা ফাংশন আছে। হ্যাঁ, এখন দেখো প্রবলেমটা দাঁড়াবে কোথায়। ধরো একই নামে প্যারেন্টের, দুই প্যারেন্টের মধ্যে এরকম একটা ফাংশন আছে। এখন ধরো সির একটা অবজেক্ট তুমি তৈরি করলা, অবজেক্ট সি। অবজেক্ট সি তৈরি করার পরে এখন ধরো তুমি যদি ডট দিয়ে শো কল করো, তাহলে কিন্তু এর মধ্যে দুইটা শো আছে তোমার। এই যে এর ক্লাস থেকে, মানে ধরো ফাদারের কাছ থেকে একটা শো, মাদারের কাছ থেকে একটা শো, এবং দুইটা একই রকম আইডেন্টিক্যাল। তাহলে ও একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে পড়ে যাবে যে দুটা একই রকম, এখন কোনটাকে কল দিব। আর আমরা জানি যে কম্পিউটারকে আসলে একদম নির্দিষ্ট ভাবে আসলে তাকে ইনস্ট্রাকশন দিতে হয়। তাকে মানে দুইটা পথ যদি খুলে যায় তখন সে আর ওটা চলতে পারে না, তখন সে অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে পড়ে যায় এবং এরর দেখায়। এরকম যদি হয় তাহলে সে কি করবে? এই প্রবলেমটা হতে পারে যদি তুমি মাল্টিপল ক্লাস যদি তোমার তার প্যারেন্ট হিসেবে নাও, ঠিক আছে? এই প্রবলেমটা দূর করার জন্য জাভা যেটা বলেছে যে তোমার প্যারেন্ট একটা ক্লাস হতে পারে, একটা ক্লাস তোমার প্যারেন্ট হতে পারবে, কিন্তু বাকিগুলা তোমাকে কি করতে হবে? ইন্টারফেস হতে হবে। ইন্টারফেস হলে তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে দেখো। তাহলে এ যদি ক্লাস হয় তাহলে দেখো বি এখন আর ক্লাস হইতে পারবে না। তাহলে বি কি হবে? বি ডেফিনেটলি একটা ইন্টারফেস হবে তখন। এটা একটু ডিলিট করে দেই। তাহলে বি কে ডেফিনেটলি তখন কি হতে হবে? এটাকে একটা ইন্টারফেস হতে হবে। বি যদি ইন্টারফেস হয় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এইটার কি আর বডি থাকতে পারবে? এই শো এর তো আর বডি থাকতে পারবে না, কারণ ইন্টারফেসের তো কোনো বডি থাকবে, ইন্টারফেসের মেথডগুলোতে কোনো বডি থাকে না। তাহলে এটা কি হবে দেখো, এই শোটা তখন আর বডি থাকবে না, এটা তখন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট বা ইনকমপ্লিট হবে ডেফিনেটলি। কাজে প্রোটোটাইপ যদি সেমও হয় এটা ইনকমপ্লিট হবে। তার মানে দেখো বিষয়টা কি, একই নামে যদি দুইটা থাকে তাহলে এটা কমপ্লিট, এটা ইনকমপ্লিট। আর এই ইনকমপ্লিট বডিটা তোমার মধ্যে আসতেছে। আগে কি ছিল, যখন তোমার
কমপ্লিট ছিল তখন কিন্তু তুমি এটা ওভাররাইট করাটা তোমার জন্য জরুরি না, কারণ এটা তো কমপ্লিট একটা বডি আছে। তুমি চাইলে ওভাররাইট করতে পারো, না চাইলে ওভাররাইট নাও করতে পারো, প্যারেন্টেডটা ইউজ করতে পারো। কিন্তু এখন কিন্তু ওভাররাইট করতে তুমি বাধ্য, কারণ এটা ইনকমপ্লিট। এটা কমপ্লিট কিন্তু এটা ইনকমপ্লিট। তাহলে দেখো ডেফিনেটলি তোমাকে এখানে তোমার নিজের মধ্যে শো নামে এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে এবং ওভাররাইট করাই লাগবে, কারণ ওই জিনিসটা যদি ইনকমপ্লিট। এখন দেখো প্রবলেমটা সলভ হয়ে গেল। তুমি যখন নিজের মধ্যে একটা শো দিলা, তাহলে এইখানে যখন এই শোটাকে কল করবে তখন এর কোন শোকে বুঝাবে? তোমার নিজের শোকে বুঝাবে, মানে হচ্ছে তোমার অবজেক্ট সি এর মধ্যে যে শো আছে সেটাকে বুঝাবে। তোমার যদি এখন 40টা প্যারেন্টও থাকে, 40টা প্যারেন্টের মধ্যেও যদি 40টা শো একই রকম থাকে, কোনো সমস্যা নাই। তুমি যেই মাত্র তোমার নিজের মধ্যে ওটা ডিফাইন করবা, সবগুলো ওভাররাইড হয়ে যাবে। মানে তখন এটার পরে ডট শো দিলে তোমারটাই বুঝাবে। কাজে এখন দেখো, মানে জাভা বলতেছে যে তুমি অনেকগুলা প্যারেন্ট নাও, 40টা প্যারেন্ট নাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটাই ক্লাস হতে পারবে। আর বাকি সবগুলা কি হবে? বাকি সবগুলা হবে হচ্ছে তোমার ইন্টারফেস। বাকি সবগুলো হবে হচ্ছে ইন্টারফেস। এই জন্য ও যেটা বলতেছে যে তুমি অনেক প্যারেন্ট নাও, সমস্যা নাই, কিন্তু একটা ক্লাস নাও আর বাকি সবগুলো ইন্টারফেস নাও। কাজে এখানে দেখো আমি যদি এই জায়গাতে বলি তুমি এ বি সি আপ টু, আমি এখানে জেড পর্যন্ত দেখাই, তুমি জেড পর্যন্ত নিতে পারো, মানে অসংখ্য নিতে পারো আর কি, কিন্তু সব হবে হচ্ছে ইন্টারফেস, সব ইন্টারফেস হবে। এবং এইখানে দেখো আমি ডট 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 দিয়ে দিলাম, তার মানে তুমি যতগুলা খুশি নাও, যত খুশি নাও, কিন্তু একটাই মাত্র হবে ক্লাস আর বাকি সব ইন্টারফেস হবে, যাতে এই ধরনের কোনো প্রবলেম না ঘটে। কারণ ইন্টারফেসের মধ্যে যা থাকবে সেটা তোমাকে ডেফিনেটলি তোমার নিজের মতো করে ওভাররাইট করে নিতে হবে, তখন এই ধরনের অ্যাম্বিগুইটি প্রবলেম আর থাকবে না। এই জন্য জাভাতে ওইভাবে দেখানো হয়েছে যে তুমি এটা সি ক্লাস, ক্লাস সি এক্সটেন্ডস এ, তারপরে কি হবে? ইমপ্লিমেন্টস বি কমা সি কমা ডি কমা আপ টু জেড পর্যন্ত। ওই যে ওইখানে যে স্টেটমেন্টটা দেখলা, ওই জিনিসটা এভাবে তোমার অনেকগুলো নিতে পারবে, কিন্তু একটা ক্লাস তার সাথে অনেকগুলাই। আবার তুমি যদি মনে করো না ক্লাস নিবো না, সবগুলো ইন্টারফেস নিবো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাস নিলে একটা নিতে পারবা, ইন্টারফেস অনেক নিতে পারবা। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার ইসে চলে যাচ্ছি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আবার নিউ শেয়ারে চলে, আমরা আবার বইয়ে চলে যাই। হ্যাঁ, এই জিনিসটা এখানে দেখাচ্ছে, দেখো যেটা আমি বললাম যে একটা ক্লাস সে একটাকে এক্সটেন্ড করতে পারবে সুপার ক্লাস, বাট ইমপ্লিমেন্ট অনেকগুলা, ইন্টারফেস হচ্ছে অনেকগুলা কমা দিয়ে করতে পারো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সব আমরা দেখে ফেলছি। ফল দেখে ফেলছি। এই যে মাল্টিপল ইনহেরিটেন্স ইস্যু, এই জিনিসটা আমি ডিটেল বইয়ে খুব বেশি নাই, আমি ডিটেল আলোচনা করলাম তোমাদেরকে। এরপরে দেখো আর একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে যেমন স্ট্যাটিক থাকে, ইন্টারফেসের মধ্যেও স্ট্যাটিক থাকতে পারবে। এই যে এখানে একটা ইন্টারফেস, যেমন এখানে ধরো ডিফল্টও আছে, নর্মালও আছে, আবার ধরো স্ট্যাটিক ইন্টারফেসের নাম হচ্ছে মাই ইন্টারফেস। ক্লাসে যেমন নিয়মটা কি? ক্লাসের নিয়ম হচ্ছে যে স্ট্যাটিক থাকলে কি করতে হয়? ক্লাসের নাম দিয়ে কল করতে হয়, তাই না? ইন্টারফেসের নিয়মও একই, ইন্টারফেসে থাকলে ইন্টারফেসের নাম দিয়ে ডট দিয়ে তোমার স্ট্যাটিক মেথডটাকে কল করতে পারো। এই যে দেখো এখানে একটা স্ট্যাটিক একটা মেথড আছে ইন্টারফেসের মধ্যে, এটা রিটার্ন 0 করে। এখন তুমি যদি এই যে এটাকে কল করতে চাও, ইন্টারফেসের নেম তারপরে ডট দিয়ে এটাকে কল করা যাবে। ক্লাসের ক্ষেত্রে যে নিয়ম, এখানেও একই নিয়ম। এই আমাদের ইন্টারফেস। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এক্সেপশন হ্যান্ডলিংটা শুরু করব। আর ডেফিনেটলি তোমরা একবার একটু দেখবা, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা নেক্সট ক্লাসে। তো তাহলে তোমাদের যদি আর কোনো প্রবলেম না থাকে, আমরা তাহলে শেষ করি, আজকে আমি নাম ডাকি, ঠিক আছে?
জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটু নামটা ডেকে নেই। আচ্ছা, আমি একটু নাম ডাকছি, আরাফ মাহমুদ। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। এরপরে দুর্জয় চন্দ্র ব্যাপারী, নাই। কারণ নেট প্রবলেম হলে একটু শেয়ার একটু বলে দিও আমাকে। এরপরে হচ্ছে ইসমাইল হোসেন। Yes, sir. ওকে। তারিকুল ইসলাম। Yes, sir. ওকে। তারপরে হচ্ছে তোমার কাজী ফাহাদ। কারেন্ট চলে গেছে, বলছে একটু প্রেজেন্ট দিয়ে দাও। দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মফিজুল ইসলাম। প্রেজেন্ট স্যার। ওকে। এরপরে মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। ওকে। এরপর আছে ইয়ামিন লাম বাপ্পি। বাপ্পি নাই। এরপরে ফাহিম হোসেন, নাই। এরপরে হচ্ছে পারভেজ হোসেন। পারভেজ। স্যার আসছিল। হ্যাঁ, আচ্ছা পারভেজ আসছিল স্যার, পারভেজ স্যার। হ্যাঁ, পারভেজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্যার। আব্দুল্লাহ আল শহীদ। আব্দুল্লাহ আল শহীদ নাই। এরপর হচ্ছে অমিত কুমার। অমিত কুমার নাই। আছে স্যার, অমিত আছে। ওই জয়েন করছিল স্যার, পরে আচ্ছা, থেকে ঠিক গেছে। আছে, ঠিক আছে, অমিতকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফাতেমাতুজ জোহরা। Present, sir. ফাতেমা। Present. হ্যাঁ, ওকে, ওকে, দিয়ে দিলাম। হাসিবুর রহমান। হাসিবুর রহমান রাকিব নাই। এরপরে হচ্ছে সারতাজ ইয়াসির। সারতাজ ইয়াসির। সারতাজ ইয়াসির নাই। দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে সাগর মজুমদার। Yes, sir. ওকে। এরপরে মোহাম্মদ রিফাত নূর। রিফাত নূর নাই। সাইফুর রহমান। Yes, sir. ওকে। Yes, sir, assistant. হ্যাঁ, ওকে। নূরজাহান বিনতে কাদের। Yes, sir. ওকে। রাজু আহমেদ। রাজু আহমেদ নাই। সৈয়দা ফাতিহা মায়া। আছে স্যার, আছে। হ্যাঁ, দিলাম। ওর মাইকে সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। সোনিয়া আক্তার। Yes, sir. ওকে। এরপরে সানজিদা আক্তার। সানজিদা আক্তার নাই। এরপরে আব্দুর রাজ্জাক। Yes, sir. ওকে। এরপরে মৌরানী দাস। মৌরানী দাস নাই। এরপরে ইশরাত জাহান। Yes, sir. ওকে। আনিস মজুমদার। ইয়েস স্যার। ওকে। নাব্বিদ রাফি। স্যার ওর নেট একটু সমস্যা, এই জন্য আসতে পারে না স্যার। আচ্ছা, দিয়ে দিলাম। সেজুতি রয়। Yes, sir. ওকে। দেবদুলাল বৈদ্য। ইয়েস স্যার। ওকে। আবু নাইম। আবু নাইম নাই। আহসান হাবিব। আহসান হাবিব নাই। এরপরে তৌহিদুল ইসলাম আসো। তারপরে হচ্ছে সাজারাতুল ইয়াকিন। প্রেজেন্ট স্যার। ওকে। স্যার লাস্ট ক্লাসেরটা স্যার দিতে পারি নাই স্যার। লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছে তোমার বন্ধুরা সাজারাতুল ইয়াকিন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ। এরপরে লিখন দাস। লিখন দাস নাই। তারপরে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম নাই। এরপরে হাবিবুর রহমান। Yes, sir. ওকে। এরপরে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান
নাই। স্যার মাহমুদুলের নেট প্রবলেম মেসেজ দিছে। দিয়ে দিলাম। এরপরে তাসরিম আফ্রিদি, তাসরিম নাই। এরপরে শ্রাবণী দাস, স্যার হ্যাঁ শ্রাবণী দাস আছে, শ্রাবণী দাস দোলা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সাদমান সাকিব, সাদমান সাকিব নাই। দেখো কেউ কি বাদ পড়েছো? স্যার ফাতেমাতুল জোহরা, কোনটা বলো? স্যার ফাতেমাতুল জোহরা 123। 123 দিয়েছো তো? ফাতেমাতুল জোহরা দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে। আর কেউ বাদ পড়ছো? কেউ বাকি আছে? ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার বুধবারে ইনশাল্লাহ দেখা হবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।